সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে পুনর্বিন্যাস হচ্ছে বাস রুট, ৯৮ থেকে ৭টি করার উদ্যোগ। পঁয়ত্রিশ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ, সন্ধ্যায় ফল ঘোষণা, কাল বঙ্গভবনে শপথ। কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনবে সরকার, আজ মর্গে যাবেন স্বজনরা। স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্ত সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি ১২ ঘন্টা পর ফিরতে হবে কারাগারে। চুক্তির সুযোগ হাতছাড়া করেছে ইরান, বললেন ট্রাম্প, কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি। আমন্ত্রণ, চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল বুশরা। রাজধানীতে অনুমোদিত বাস রুটে ৪১৮টি, এর মধ্যে সচল আছে ৯৮টি। এ সংখ্যা ৬০-এ নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ৩২টি। সংশ্লিষ্টদের দাবি, সীমাবদ্ধতায় এক রুটে এক বাস চলাচল পুরোপুরি নিশ্চিত করা না গেলেও নতুন পরিকল্পনায় শৃঙ্খলা ফিরবে সড়কে। সাদ বিন শফিকের রিপোর্ট। রাজধানীতে গণপরিবহন হিসেবে বাস আর বাস রুট যেন এক সাক্ষাৎ বিষয়। ডিটিসি এর হিসাব বলছে রাজধানীতে সচল বাস রুট আছে ৯৮টি, এর মধ্যে বৈধ রুট পারমিট আছে আবার ৮০টি রুটের। অথচ বিআরটিএ অনুমোদিত বাস রুটের সংখ্যা ৪১৮টি। বাস্তবতা হলো বেশিরভাগ রুটের অস্তিত্ব কেবল কাগজে কলমে। গেল কয়েক বছরে একাধিক উদ্যোগ মুখ থুবড়ে পড়ার পর নতুন বাস রুট নিয়ে আবারও তৎপর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তাদের পরিকল্পনা অনুযায়ী বর্তমানে সচল ৯৮টি রুট কমিয়ে সার্কুলার ও কমিউটার সার্ভিস সহ আনা হবে ৬০টি রুটে। এর মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে ৩২টি রুট। এছাড়াও আরও কিছু ছোটোখাটো রুট আসবে, ফিডার রুট থাকবে, সার্কুলার রুট থাকবে। তো এগুলো নিয়ে ডিটেইলিংটা নিয়ে কাজ চলছে। এখন এই ক্ষেত্রে একটু আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে যে আমরা এক রুটে এক বাসই রাখছি, কিন্তু ওভারল্যাপিং কিছুটা হলেও থাকছে। আমরা আশা করতেছি আগামী ১ থেকে ২ মাসের মধ্যে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তবে বাস রুটে শৃঙ্খলা ফেরাতে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ার পেছনে অন্যতম কারণ মালিক সমিতির অসহযোগিতা। এবারের উদ্যোগও একই পথে হাঁটবে কিনা আছে সেই শঙ্কাও। আর থাকবে না, থাকতে দেওয়া হবে না। এখানে একটা ভিসিয়াস ইন্টারেস্ট কাজ করে। জনস্বার্থ বিরোধী কোনো পরিকল্পনা, কোনো উদ্যোগ এখানে থাকবে না। নমনীয় না, তারা এখন জনস্বার্থে একটা কাজ করে। ফিজিক্যালি কোনো কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাসের জন্য আলাদা কোম্পানি গঠন করে কার্যকর ব্যবসায়িক মডেল তৈরি করা না গেলে দিন শেষে কাজের কাজ কিছুই হবে না। শুধুমাত্র রুট নির্ধারণ করে এই সমস্যার সমাধান হবে না। আপনার একটা ভালো বিজনেস মডেল লাগবে। যারা মালিক আছে তাদেরকে ইকোসিস্টেমে রাখেন এবং তাদেরকে ওই অ্যাসুরেন্স দেন যে তুমি লোকসানে থাকবা না, তুমি অপারেট করবা, প্রতি কিলোমিটারে তোমার যে খরচ তুমি বলো, আমি সেই খরচটা দিয়ে দিব। তাহলে আমার ধারণা এটা বাস্তবায়ন করার পথে যে আমাদের প্রতিবন্ধকতাগুলি আছে সেটা আর থাকবে না। রুট নিশ্চিতের পাশাপাশি বাসের মান ও আসন বিন্যাস পরিবর্তনের কথাও ভাবছে সরকার। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আজ জাতীয় সংসদে ভোট দিবেন ৩৪৯ জন সংসদ সদস্য। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সব প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন। ১৯৯১ থেকে ২০২৬, মাঝে অপেক্ষা ৩.৫ দশকের। আবারও সংসদ সদস্যদের সরাসরি প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি। তবে ৯১-এর সাথে এবারে প্রেক্ষাপট ভিন্ন। সংসদে সরকারি দলের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বলে চাইলেও নিজ দলের প্রার্থীর বাইরে দেয়া যাবে না ভোট। ফলে বাকি শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। এটাই হওয়ার কথা। এখন যা হচ্ছে, এখন আগামীতে যারা আবার নির্বাচনে কম্পিট করে আসতে পারবে তখন তারা হয়তো কম্পিটিশন করতে পারবে। কিন্তু এখন প্রার্থিতা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রার্থিতা দেওয়া ভালো,
আমি মনে করি। কিন্তু এখন কম্পিটিশনের ধরন এইরকমই, এটা মেনেই প্রার্থীরা দিতে হবে যে বিএনপি তার ওভারওয়েলমিং মেজরিটি আছে, সুতরাং সেই তার প্রার্থী উইন করছে। চট্টগ্রাম 4 আসনে শূন্য থাকায় এবার সংসদে 350 জনের মধ্যে আছেন 349 জন ভোটার। এর মধ্যে বিএনপি দলীয় 247 আর জামাত নেতৃত্বাধীন 11 দলের 90 জন। বাকি 12 জনের 3 জন বিএনপির মিত্র গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিজেপির, ইসলামী আন্দোলনের 1 জন আর বাকি 8 জন স্বতন্ত্র, যারা একসময় যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতেই। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আমি ফলে জয় পরাজয় মীমাংসিত হলেও স্বতন্ত্রদের ভোট কারা টানতে পারে সেটি আপাতত মূল প্রশ্ন। কোন স্বতন্ত্র সদস্য কাকে ভোট দিলেন এটা জানা যাবে, কিন্তু এটা খুব বেশি প্রভাব ফেলবে কি ভবিষ্যৎ রাজনীতিতে আমার তো মনে হয় না। কারণ আমার যেটা আমি আশঙ্কা করছি, যেটা বিরোধী দল মানে স্বতন্ত্র সদস্যরা হয়তো অনেকেই ভোটদানে বিরত থাকবে। 20 আগস্ট দুপুর 2টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানাচ্ছে এর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল? সুতরাং এটা ওপেন তো। ভোট শেষে বৃহস্পতিবারে ঘোষণা হবে কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। সেদিনই প্রকাশিত হবে গেজেট। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দিব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। তারপর আমরা এ ব্যাপারে আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। দীর্ঘ 35 বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হবেন আমাদের রাষ্ট্রপতি। দুপুর থেকেই শুরু হবে সেই কার্যক্রম, প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার? নির্বাচনটি একটি হাই প্রোফাইল নির্বাচন, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে নির্বাচিত করা হবে। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবং সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে না রাষ্ট্রপতি, জনগণের পরোক্ষ ভোটে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। মূলত এটি হচ্ছে নিয়ম। আপনাকে জানিয়ে রাখি যে এই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হয়েছেন অলি আহমদ। মূলত এই দুজনের মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে যেহেতু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয় পরাজয় নির্ধারিত হবে, সেক্ষেত্রে সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং 350 জনের মধ্যে 349 জন ভোটার সংসদ সদস্য যারা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্যে 247 জনই বিএনপির দলীয় সংসদ সদস্য, অন্যদিকে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট যারা রয়েছেন তাদের রয়েছে 90 জন সংসদ সদস্য। তো এখানেই অনুমেয় যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির প্রার্থী, তিনি দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন এবং বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে অধিবেশন কক্ষেই যে ভোট দিয়েছেন ভোটাররা তাদের সেই ভোটটি গণনা করা হবে এবং অধিবেশন কক্ষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা এম নাসির উদ্দিন আহমেদ। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকেই এই নির্বাচনের যে গেজেট, সেই গেজেটটি প্রকাশ করা হবে এবং আগামীকাল বঙ্গভবনে সন্ধ্যার সময় মূলত দেশের 23তম রাষ্ট্রপতি শপথ নেবেন এবং সেদিন থেকে মূলত তার যে 5 বছরের কার্যকাল, সেই কার্যকালটি শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং একই সাথে নির্বাচনী আইন রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন আইন রয়েছে। এই বাধ্যবাধকতা থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় এবং তা রাষ্ট্রপতির মেয়াদ শপথ গ্রহণের দিন থেকে 5 বছর। আপনাকে জানিয়ে রাখি যে সংবিধানের চতুর্থ ভাগে কিন্তু 48 নম্বর অনুচ্ছেদ থেকে 54 নম্বর অনুচ্ছেদ
অনুচ্ছেদে রাষ্ট্রপতির যে কার্যকাল বা তার যে দায়িত্ব সেটি কিন্তু উল্লেখ রয়েছে। একটি বিষয় যে বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য যে কোনো কাজ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয় এবং রাষ্ট্রের সব কিছু কাজ কিন্তু রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়ে থাকে। তো সেই দিক থেকে রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রকাশ্য ভোটে আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বুশরা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী, শিশু সহ 9 জন। এদের মধ্যে 7 জন বাংলাদেশি ও 2 জন ভারতীয় নাগরিক। দগ্ধ হয়েছেন আরও 6 জন। হতাহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ফিরতে হচ্ছে নিথর দেহে। ভাগ্যের নির্মমতায় নিউ মার্কেটের হোটেল শিখাইনে এক রাতে অগ্নিদগ্ধ হয়ে ঝরল 9 প্রাণ, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হোটেল শিখাইনে সেই রাতে অবস্থান করছিলেন অন্তত 89 জন, যাদের মধ্যে বাংলাদেশি 25 জন। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই ভবনে ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের সবাই মারা যান। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। এই দুর্ঘটনার পর আতঙ্ক বেড়েছে কলকাতায় অবস্থানরত অন্যান্য পর্যটকদের। ঘটনার পর নিউ মার্কেটের একাংশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে আগুন লাগছে, ওরা আমি বুঝতেছি না আর কি, ভিতরটা অনেক চিল্লাবেলা শুনতেছি, নিচে পরে জানালাটা খুললাম, आग लगा अचानक से, हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर किया, न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। एकदम ठोस कानून सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता। এদিকে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় অন্তত 8 জনের মৃত্যু হয়। মুহাজির হক, চ্যানেল 24। স্বামীর মরদেহ দেখতে প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি। সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ছাড়া পান তিনি। পরে প্রিজন ভ্যানে আসেন ঢাকার কলাবাগানের বাসায়। গতকাল প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার মেয়ে তনি দীপাবলি। এর পরিপ্রেক্ষিতে 12 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয় সাবেক শিক্ষামন্ত্রীকে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারণ করা হয় প্যারোলের সময়। এরপর তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। গুলশানে আজাদ মসজিদে ডাক্তার দীপুমণির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা হবে। দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বনানী কবরস্থানে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল 76 বছর। খুলনার লবণচড়ায় আলাদা স্থানে দুর্বৃত্তদের গুলিতে 2 যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মঞ্জুরুল ইসলাম। এ সময় 8 থেকে 10 জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে এবং গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 3 ঘন্টার ব্যবধানে একই এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন নাজমুল নামে এক যুবক। এসব ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
আব্বু আমার আবার ফোন দেওয়ার পর বলছে কি বাবা আমি ছাদে উঠে দেখার পরে দেখতেছি একটা ছেলে আমাদের পাশে এখানে মানে মার্ডার অবস্থা পড়ে রয়েছে। আমরা আইসে খুঁজে গেছি, শুনেছি এনে মারামারি হয়েছে, নিরীহ একটা স্যামরা গুলিবিদ্ধ হয়ে মরে গেছে জায়গায় খেলতে খেলতে। এখন আমাদের সিআইডি টিম এখানে আছে, তারা লাশ অলরেডি 2টা লাশে শনাক্ত করা হয়েছে। আপনার এই যে ভিকটিম তার বাবা মাও লাশ শনাক্ত করেছে। এখন সিআইডি টিম তাদের কার্যক্রম শেষ করার পরে এই লাশটা মর্গে প্রেরণ করা হবে। আমরা থানা পুলিশ, তারপরে র্যাব আছে, আমাদের ডিবি টিম, আমরা রাত্রে অভিযান পরিচালনা করব। সুনামগঞ্জের দুয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে দিন দুপুরে অর্ধশত ড্রোজার দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে। এতে ভাঙন দেখা দিয়েছে নদীর 2 তীরে। ইজারাদারদের দাবি প্রশাসনের মৌখিক অনুমতিতে বালু উত্তোলন করা হচ্ছে, তবে তা নাকচ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার খাসিয়ামারা নদীতে একের পর এক ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। এবছরে খাসিয়ামারা নদী বালু মহালটি ইজারা পায় সুরমা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, ছোট নৌকায় সামান্য বালু নদীতে ফেলে পরে কয়েক গুণ বেশি বালু উত্তোলন করা হয়। এতে বাড়ছে নদী ভাঙন, বিলীন হয়ে গেছে নদী পাড়ের একাধিক বসতভিটা, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাবার ড্যাম। নৌকার বাড়ি আমার ঘর গেছে গা, মানে লেদার বয়েছে, আমি মানে কই যাইতাম। আমার 200 ফুটের ভিতরে অন্তত 25-30টা ডেজার চলতেছে। ডেজারে কাইটা শুধু না লুট দেওয়া হয়, মানে এটা কিন্তু সরাসরি নদী থেকে বালু তোলা হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি ওনাদের সংশ্লিষ্টতা না থাকলে ডেজার চলতে পারে না। তবে ইজারাদারের দাবি, প্রশাসনের মৌখিক অনুমতিতেই রাবার ড্যামের ক্ষতি এড়াতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বালু উত্তোলন করা হচ্ছে। গত ইজারার সময় যিনি জেলা প্রশাসক ছিলেন তিনি এবং উপজেলা প্রশাসন মৌখিক পারমিশন যেটা এটা এখানে আসে, স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করে, কৃষকদের সাথে আলোচনা করে রাবার যাতে সুরক্ষা থাকে, সুরক্ষা কার্যক্রম ঠিক রেখে বালু পরিবহন কার্যক্রম চলতেছে। যদিও এ নিয়ে সদুত্তর দেননি উপজেলার নির্বাহী কর্মকর্তা। জানালেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কমানো হবে ড্রেজারের সংখ্যা। রাবারের যাতে ক্ষতি না হয় সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা এই বালুগুলো পাস করে। শব্দ দূষণের মাত্রা ক্রস করে ফেলতেছে। আমি ইজারাদারকে জানাবো এবং ইজারাদারের মাধ্যমে হচ্ছে কি এটা তারা যাতে এটা একটা সহনীয় মাত্রায় যাতে নিয়ে আসে এবং সেই ড্রেজারগুলো যাতে কম পরিমাণে যাতে কমিয়ে ফেলে সেই ব্যবস্থাটা আমি নিব। মৌখিক অনুমতির বিষয়টি অস্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। জানান, দ্রুত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।